আজকের গল্পে ব্যবহৃত স্থানকাল পাত্রের নাম সম্পূর্ণ অবাস্তব এবং কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো রকম মিল পাওয়া গেলে তা কাকতালীয়। গল্পটিকে গল্পের মতো দেখুন এবং উপভোগ করুন। ডিসেম্বর মানেই বাঙালির বিয়ের ধুম পড়ে যায়। পৌষ মাস পড়ার আগেই যেখানে যত প্রেমিক প্রেমিকার জোর আছে গাঁটছড়া বেঁধে ফেলতে চায় চটপট। তাই এই সময় বরুণবাবুদের হাতে নাওয়া খাওয়ার সময় থাকে না প্রায়। আজ এই বারাসাত, তো কাল নবদলি গ্রাম, এই করে বেড়াতে হয়। বরুণবাবুর দলটা পেশায় রাঁধুনে, আর খাবার পরিবেশনাও করে থাকে। ক্যাটারার সার্ভিস বলতে যা বোঝায় তা ঠিক নয়। অনেকটা বাড়ির লোকের সাথে মিলেমিশে কাজ করতে হয় বরুণবাবুদের। মূলত গরিব বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেরাই কম টাকায় কাজ মেটাতে বরুণবাবুদের ডাকে। আজও তাদের লজ্জরে টেম্পোতে রান্নার সরঞ্জাম আর বরুণবাবুকে নিয়ে চারজনে চলেছে শীতলডাঙার দিকে। উত্তর 24 পরগনার একেবারে শেষ প্রান্ত এই শীতলডাঙা। আধা গ্রাম আধা শহর এলাকা। ওরে নে নে, অতি বাড়া দেখি। এদিকে যে সন্ধে হয়ে গেল রে বাপ। এরপর কি বরযাত্রী চলে গেলে তাদের মুখে অন্ন তুলে দিবি নাকি? গদা স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতেই একটু বিরক্ত হলো। এই হলো বরুণবাবুর দোষ। এমন এমন জায়গায় বায়না ধরে যে পৌঁছানো মুশকিল হয়ে পড়ে। শেষে হেঁদিয়ে মরতে হয় তাকে। দেখো বরুণবাবু, অত তাড়া দিলে কিন্তু আমি গাড়ি ছেড়ে চলে যাব, বলে দিলাম। আহা, রাগ করিস কেন রে? দেখছিস না তারা আর ফোন টোনও করছে না রাগের চলে। তাড়াতাড়ি চালা বাপ একটু। বরুণবাবুর কথায় গদা একটু গতি বাড়ালো, কিন্তু তাতেও যে কত জলদি পৌঁছবে তার কোনো ঠিক নেই। সত্যি সন্ধে নেমেছে। গাড়ির পেছনে জিনিসপত্রের পাশে কম্বল জড়িয়ে বসে আছে নব আর গনসা। ঠান্ডা হাওয়ায় বিড়ি টানছে দুজনে, আর খোশ গল্প করছে। এই বরুণবাবুই দুই বেটাকে খাইয়ে পড়িয়ে কাজে রেখে মানুষ করছেন। সবই পাল্টেছেন, শুধু চেহারাগুলোই আর পাল্টাতে পারলেন না ওদের। তা বরুণবাবু, ওরা কিছু জানতে পারবে না তো? আগেরবার কিন্তু বিস্তার কেলেঙ্কারি হয়েছিল। এত হ্যাপা কিন্তু আমি সইতে পারবো না। আহারে না না, কি আবার বুঝবে? বেটাদের পয়সাই নেই, তাতেই পাচ্ছে। আর বুঝলেই বা কি? ছাড় তো, তুই একটু টেনে চালাতে কি। দেখো বাবা, আগেরবার যা হয়েছিল, ওই নবু আর ঘনসাটাকে নিয়ে যত ঝামেলা। এমনি করলে কি চলে বলো? লোকে আর বায়না দেবে না আমাদের। না না, ওরা আর কিছু করবে না। সোনার টুকরো ছেলে তোরা আমার। আর কথা নয়, হুশ করে চালা দেখি। গদা গাড়ির গতি আরো বাড়ালো। ভালো করে সন্ধ্যের অন্ধকার নামার আগেই তাদের শীতলডাঙায় পৌঁছানো খুব দরকার, নইলে বরুণবাবুর নাক কান কাটা যাবে একেবারে। লম্বা পিচ ঢালা সড়ক ধরে হু হু করে দৌড়ে চলেছে গাড়িটা। থেকে থেকে ঝনঝন করে বাসন লাফ দিয়ে উঠছে। সন্ধ্যের আকাশে দু একটা চামচিকে উঠতে দেখা যাচ্ছে। দূরে সূর্যিদেব পাটে বসছেন। এমন সময় তারা ঢুকলো শীতলডাঙায়। ইটের চড়া রাস্তা, আলো আছে বেশ দূরে দূরে কয়েকটা। বাড়িগুলো বেশিরভাগ একতলা আর দোতলা, তবে আলো থাকলেও ঘন ঘন অন্ধকার জমে আছে এলাকার চারিদিকে। একটা গুমটি দোকানের সামনে গাড়ি দাঁড় করালো গদা। দোকানটা খুব বড় নয়, ভেতরে ছোট্ট আলো জ্বলছে। একটা টিকো লোক দোকানে বসে আছে, চোখ চকচকে তার। গলা বাড়িয়ে গদা জিজ্ঞেস করলো, ও দাদা, বলছি যে এখানে 3 শাপলার মাঠটা কোথায় গো? 3 শাপলার মাঠ কেন যাবেন? কি ব্যাপার? আপনারা কারা? আমরা বায়নার লোক গো দাদা। ওই 3 শাপলার মাঠে বিয়ে বাড়িতে রান্নার বায়নাদার আমরা। কি নাম যেন কোনের? হ্যাঁ, ফুল সুন্দরী তার। ওহ, অত কথা কি আমি জানতে চেয়েছি? যত সব, সোজা চলে যান। আর বায়নার লোক এত দেরি করে এলেন কেন? যান যান, একেবারে নাক বরাবর সোজা যাবেন। দোকানের লোকটার কাছে মুখ ঝামটা খেয়ে গদা আর কোনো কথা বলে না, গাড়ির গতি বাড়ায়। বিয়ে বাড়ির লোকের সামনেও যে একচোট গরম গরম কথা শুনতে হবে তাতে কোনো সন্দেহ নেই। ছোট্ট একটা মাঠের সামনে টেম্পোটা এসে দাঁড়ালো। মাঠের মধ্যে ছোট্ট একটা তাঁবু দিয়ে তৈরি বিয়ে বাড়ি। আলোতে জায়গাটা গমগমে, লোকজন হাঁটাহাঁটি করছে। সবার মধ্যেই একটু ব্যস্ততা। খুব সুন্দর রাগরাগিনীর একটা সুরও ভেসে আসছে সেখান থেকে। তাদের গাড়ি থামতে দেখেই আধবুড়ো একটা লোক হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। তার মুখে রাজ্যের বিরক্তি,
বরুণবাবুও গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছেন ততক্ষণে। লোকটা দাঁড়িয়ে রক্তচক্ষুতে একবার গাড়িটা আর একবার বরুণবাবুকে দেখে নিল, তারপর আগুন ঝরল তার গলা থেকে। এতক্ষণে আসছেন? মজা করছেন নাকি? এক এক করে লোক এসে পড়েছে, এখনো চার পকোড়া বসলো না। রান্না কখন হবে শুনি? হ্যাঁ, নাক কাটাবেন দেখছি। আপনাদের ডাকাটাই আমার ভুল হয়েছে। হ্যাঁ মশাই, ঘাট হয়ে গেছে। বরুণবাবু হাত তুলে ভদ্রলোককে শান্ত করলেন, তারপর নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, ভাববেন না দাদা, আপনার মেয়ে তো আমারও মেয়ে। মাত্র আধা ঘন্টা সময় দেন, চা, পকোড়া আর আপনার মাটন কষা, মায়ের বাসন্তী পোলাও আর কালিয়া সব দিচ্ছি রেডি করে। এমনি এমনি করে তো আর এই বরুণবাবুর পাচক ঠাকুরের নাম এতদূর ছড়ায়নি। বলেন কি? আধা ঘন্টাতে তো আপনাদের পান খেতে আর জিনিস নামাতেই কাটবে। কি যাতা বকছেন? আপনারা কি নেশা করে এসেছেন নাকি মশাই? না, নাকটা আর... আরে দাদা, আপনার নাক ঠিকই থাকবে। এই নব আর গনসা কাজ শুরু কর বাপ। বাবুকে দেখিয়ে দে তো তোরা কি সোনার টুকরো ছেলে। বরুণবাবুর কথা শোনা মাত্রই গাড়ির পেছন থেকে ছপাছপ দুটো রোগা রোগা লোক নেমে পড়ল। মাথায় তাদের ঢেউ দেওয়া চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি গোঁফ। মেয়ের বাবা যতীনবাবু যেন চমক খেলেন তাদের দেখে, কেমন যেন সন্দেহ হলো তার, এরা ঠিকঠাক লোক তো। কয়েক মুহূর্তের মধ্যেই নব আর গনসা বিশাল বিশাল হাঁড়ি, কড়া, স্টোভ, সিলিন্ডারের মতো ভারী ভারী জিনিসগুলোকে অবলীলায় তুলে চলল বিয়ের মণ্ডপের পেছন দিকে, যেখানে রান্না হবে সেখানে। বরুণবাবু হাসি হাসি মুখ করে শুধু তাকিয়ে রইলেন যতীনবাবুর দিকে। তার মুখ একেবারে ছানা বড়ার মতো হয়ে গেছে, কোনো কথা সরছে না। এ দাদা, করে দাঁড়িয়ে রইলেন যে, ওদিকে যান, আপনার নিমন্ত্রণ করা লোকজন সব এসে পড়ছে যে। যতীনবাবু আর কোনো কথা না বলে হাঁ হয়েই ফেরত চললেন পাশেই বাড়ির দিকে। পুরুতমশাই এসে গেছেন, বিয়ের লগ্ন কিছুক্ষণের মধ্যেই, বড় এসে পড়বে, তার সাথে বরযাত্রীরাও আসবে, সব রাক্ষসে খিদে নিয়ে। বরুণবাবুর কথায় গদা গাড়িটাকে পাশে রাখার জন্য চলে গেল। বরুণবাবু একবার এদিক ওদিক দেখলেন, কেমন যেন অন্যরকম ব্যাপার তিনি লক্ষ্য করছেন। চাদর মুখে ঢাকা একটা লোক যেন বিয়ে বাড়ির কিছু দূরে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারটা লক্ষ্য করছিল। কিছু একটা ব্যাপার যে ঘটতে চলেছে তা বুঝতে পারছেন তিনি। গাঢ় কুয়াশা নামছে রাত নামার সাথে সাথেই। শীতলডাঙ্গা খুব ছোট্ট এলাকা হলেও আজ যেন 3 শাপলার মাঠে বিয়ে বাড়ির জন্য গোটা এলাকাটাই গম গম করছে। লোকজনও আসছে অনেক, সব্বার মুখে হাসি। বিয়ে বাড়ির চারদিকে নানান চেহারার নানান সাজের লোক। ছোকরারা সব সুন্দরীদের পেছনে ঘুরঘুর করছে, যদি বিড়ালের ভাগ্যে শিকে ছেড়ে সেই আশাতে। বুড়ো হাবড়ার দল খুদ বের করছে বিয়ের প্যান্ডেলের। মা মাসিরা মুখ টিপে হাসাহাসি করছে। সোনার গয়নার ঝিলিকে চোখ ধাঁধিয়ে যায়। পুরুতমশাই জিনিসপত্র গুছিয়ে রাখছেন, একপাশে গদা, পকোড়া আর চায়ের স্টলের যোগান দিচ্ছে। মণ্ডপের পিছনে কিন্তু অন্য দৃশ্য একেবারে। নব আর গনসা একেবারে অতি মানবের মতো কড়ায় খুন্তি নাড়ছে আর দৌড়ে দৌড়ে রান্না করছে। দুজনে যে এত খাটতে পারে তা তাদের চেহারা দেখলে কিন্তু বোঝা মুশকিল। বরুণবাবু দাঁড়িয়ে শুধু দেখছেন আর একটা সিগারেট টান দিচ্ছেন থেকে থেকে। এমন সময় যতীনবাবু আর একটা ছোকরা হন্তদন্ত হয়ে সেখানে এলো। ছোকরার চুলে টেরি কাটা, গায়ে ফুল ফুল শার্ট। আরে কি দাদা, এত দেরি করে এলেন? কোনো কাণ্ডজ্ঞান নেই, আর 5 মিনিটেই বর ঢুকছে, সাথে বরযাত্রী। তাদের তো খেতেও তো দিতে হবে নাকি? দেখি কত দূর হলো। বরুণবাবু হাতের সিগারেটটা ফেলে নির্লিপ্ত মুখে ছেলেটার দিকে তাকালেন। ছেলেটার অন্তরাত্মা কেঁপে উঠল যেন তার দৃষ্টিতে। তার বুকের ভেতর পর্যন্ত যেন দেখতে পাচ্ছেন বরুণবাবু। তুমি কে বাবু? এত কথা যে বলছো, ওদিকে দেখো, তোমার পোলাও তৈরি, মাংস কষছে, কালিয়াও হয়ে শেষ, রইল চানা আর পুরি, তাও ওই তৈরি করে রাখা। তার কথায় যতীনবাবু আর ছেলেরা দেখল সত্যিই তাই। বিশাল বিশাল পাত্রে সুস্বাদু খাবার রাখা। দেখে যেন তাদের মুখ একেবারে টানেলের মতো হাঁ হয়ে গেল। মাত্র 25 মিনিটে এত কাণ্ড কিভাবে করলো এরা, ভেবেই যেন মাথা ঘুরে গেল তাদের। কি দাদা, বলেই তো ছিলাম, আপনার মেয়ে আমারও মেয়ে। যা খাবে না বরযাত্রীরা,
আঙুল চেটে যাবে একেবারে। তা বাবা, তুমি কে সেটা তো বললে না? ছোকরা এবার থতমত খেয়ে গেল যেন। সমস্ত কাণ্ড অবাক করার মতো হলেও অন্য কোনো কথা যেন বরুণবাবু জানতে চাইছে, সেটা সে বুঝতে পারছে। আমি ফুলকির মামাতো দাদা। পিসেমশাই বললেন আপনারা দেরি করেছেন, তাই ভাবলাম কি ব্যাপার একটু দেখে আসি। বোনের বিয়েতে তো আর দাদা হয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। বটে বটে, তা ভালো। দেখে নিলে তো সব, নাকি আর কিছু দেখবে? না না, যাই হোক একটু তাড়াতাড়ি করুন। যদিও পিসেমশাইকে বলেছিলাম আমার বন্ধুকে কাজটা দিই। সে ঠিক আছে, আপনাকে উনি ডেকেছেন, উল্টো পাল্টা কিছু হলেই উনি বুঝবেন। হ্যাঁ, যত সব। আর শুধু বোনের বিয়েতে সাহায্য করতেই মামা বাড়ি এসেছো, নাকি অন্য আরো কিছু? কি যাতা বলছেন? আবার কি হবে? ফুলকিকে কোলে পিঠে মানুষ করলাম। এই আপনি কে বলুন তো? তার কথাটা শেষ হলো না, মণ্ডপের সামনে থেকে হইচই শোনা গেল। মানে বর এসেছে। শাঁখের আওয়াজ, মেয়েদের চেঁচামেচি, লোকজনের কোলাহলে ভরে উঠল জায়গাটা। এই এসে গেছে, আর তর্কাতর্কি নয়। বরুণ বাবু, আপনি রান্নাটা সেরে ফেলুন। আমি চাই ভালোই ভালো কাজটা মিটে যাক। মা গো। বলেই যতীনবাবু গুলির মতো মণ্ডপের দিকে দৌড়লেন। ছোটখাটো ব্যক্তি তিনি, মেয়ের বিয়ের চিন্তায় আর চাপে আরও যেন খর্বকায় হয়ে পড়েছেন। বরুণবাবুর মায়া হলো তাকে দেখে। ছোকরাটিও দাঁড়ালো না সেখানে, গুটি গুটি সে জায়গাটা ছাড়ল। তবে মণ্ডপের দিকে গেল না, যেদিকে যতীনবাবুর বাড়ি সেই দিকে চলল। তারপর বাড়ির পেছনের অন্ধকারে মিলিয়ে গেল। বরুণবাবু কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইলেন। বিয়ের মণ্ডপে তখন রাগরাগিনীর সুর, আর লোকজনের কথা আর হাসিতে ভরে উঠেছে। না, কেমন যেন অমঙ্গলের গন্ধ পাচ্ছি। বুঝলে নব আর গনসা, ব্যাপার তেমন সুবিধের মনে হচ্ছে না। নব আর গনসা কোনো কথা বলল না। এক মনে বড় বড় খন্তা দিয়ে কড়াইতে নাড়তে লাগলো। ওদের দেখলে মনে হয় যেন কথা বলতে পারে না ওরা, কিন্তু কি অতিমানবিক ক্ষমতা! বরুণবাবুও কপালের ভাঁজ নিয়ে দাঁড়িয়ে রইলেন। আবার শেষবারের মতো কিছু একটা না ঘটে, সেটাই তার চিন্তা। বর তখন সবে বিয়েতে বসেছে। পুরুতমশাই মন্ত্র পড়ছেন। হাসাহাসি, কথা আর গানের তালে তালে বিয়ে বাড়ি একেবারে জমজমাট। কনেটিও লাজুক মুখে বসে আছে। আত্মীয় স্বজন কেউ কেউ বিয়ে দেখছেন, অনেকে আবার খেতেও বসেছেন। গদা আর কনের বন্ধু বান্ধব মিলে পরিবেশনা করছে। খুব বড় এলাকা নয় বলে সবাই মিলেমিশে কাজকর্ম চলছে। বরুণবাবুও সেখানে দাঁড়িয়ে সব দিকে নজর রাখছেন। কালো র্যাপার গায়ে দু একজনকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন, এখন আর কাউকে দেখতে পাচ্ছেন না। হঠাৎ মণ্ডপের মূল দরজা দিয়ে তিনটে লোক দুরদার করে ঢুকে পড়ল। তাদের সবার মুখে কালো কাপড় বাঁধা, হাতে ছোড়া আর বন্দুক, কপালে সবারই ভ্রুকুটি। বিয়ে বাড়ির একদিকে তারা সবাই ছিল, আরেকদিকে বিয়ে হচ্ছিল। লোকগুলো ঠিক মাঝে গিয়ে দাঁড়ালো। তারপর একজন মাথার উপর বন্দুক তুলে ধরল। তারপরেই আকাশ বাতাস কাঁপানো সেই গুড়ুম শব্দ। বিয়ে বাড়ি যেন মুহূর্তের মধ্যেই শ্মশানে পরিণত হলো। সবার মুখে নেমে এলো কালো অন্ধকার। সবার চোখ ছানা বড়ার মতো হয়ে গেছে। এই সময় যে এরকম ডাকাতি হতে পারে সত্যি দুঃস্বপ্নেও কেউ ভাবেনি। একটা ছোকরা ধরনের ছেলে ফোনের জন্য পকেটে হাত দেওয়ার উদ্যোগ করতেই লোকগুলোর মধ্যে থেকে একজন হুঙ্কার দিয়ে উঠল, আরে এই চালাকি নয়, সব্বার হাত যেখানে যেরকম আছে সেরকমই থাকবে। কথাটা শুনে সবাই জমে গেল নিজের জায়গায়। কারো হাতে মাংসের হাড়, কারো হাতে রসগোল্লা, তো কারো মুখে ঠাসা পোলাও। সবাই যেন ভয়ে কাঠ হয়ে গেছে। এই যা, গামছাটা পেতে দে। আর সবাই কোনো চালাকি না করে যার কাছে যা গয়না, মোবাইল, টাকা পয়সা আছে সব ওই গামছায় জমা দিয়ে দাও এক্ষুনি, কোনো চালাকি নয়। কথাটা শোনা মাত্র পাশের আরেকটি লোক এগিয়ে এসে একটা ময়লা গামছা বিছিয়ে দিল মাটিতে। সবাই তখনও পাথরের মতো স্থির হয়ে আছে। কি হলো, কথা কানে যাচ্ছে না নাকি? তাড়াতাড়ি বললাম তো। লোকটার মুখের হুঙ্কার শুনে সকলেই এগিয়ে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করলো। একজন ভদ্রমহিলা হাতের ব্যাগটা নিয়ে এগিয়ে গেল গামছাটার দিকে। দাঁড়ান! হঠাৎ বরুণবাবুর গলা শুনে সকলে মুখ তুলে তাকালো তার দিকে। কোমরে হাত দিয়ে বরুণবাবু দাঁড়িয়ে আছেন। একে রে, হিরোর মতো দাঁড়িয়ে? ও কাকু, চুপচাপ সরে পড়ুন।
সর্ব বলে তো দাঁড়ায়নি ভাই। নিজেদের ভালো চাও তো চুপচাপ তোমরা বেরিয়ে পড়ো এখান থেকে। এখানে সুবিধে হবে না, বুঝলে? সরে পড়ো। লোক তিনটে নিজেদের মুখ চাওয়াচাই করলো একবার, তারপর হো হো করে সে কি হাসির ফোয়ারা, যেন কত মজার ঘটনা ঘটেছে এখানে। বেশ, সরবেন না যখন, তখন আমরাই সরিয়ে দিই বলেই হাতের পিস্তল তুলে গুড়ুম করে চালিয়ে দিল। আওয়াজ আর ধোঁয়ায় রাতের নিস্তব্ধতা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল একেবারে। সবাই ভয়ে চোখ বুজেই ফেলেছিল। ধোঁয়া কেটে যেতে সবাই তাকিয়ে দেখলো বরুণবাবুর ঠিক সামনে দাঁড়িয়ে আছে নব। নবর পেটের ওপর বিশাল একটা ফুটো, ধোয়ার ভাব সেখানেও। কিন্তু কয়েক মুহূর্তেই সেই ফুটোটা মিলিয়ে গিয়ে আবার সব স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই হয়নি সেখানে। হঠাৎ ঝড়ের মতো গনসা মণ্ডপের পেছন থেকে লাফ দিয়ে এসে পড়ল লোকটার ওপর। মাথার ওপর চকচক করে উঠল তার নখের ফোলা, তারপর সেটা সপাত করে নেমে এলো লোকটার বুকে। বাকি দুটো লোক সেই দৃশ্য দেখে বাবা গো মাগো বলে উল্টো দিকে দৌড়লো। বিয়ে বাড়ির অন্য সবাইও দৌড়তে লাগলো এদিক ওদিক, সবার মুখেই ভূত ভূত বলে চিৎকার। কিন্তু খুব বেশি দূর যেতে পারল না কেউ। মণ্ডপের বাইরে বেরোতেই দেখলো গদা দুহাত ছড়িয়ে সবার রাস্তা আটকে দাঁড়িয়েছে। বিশাল বিশাল হাত তার। সবাই যেন থমকে গেল তাকে দেখে। এমন সময় বরুণবাবু বাইরে বেরিয়ে এলেন, তার মুখে করুণ ভাব। এমনটা যে হবে তা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। আপনারা শান্ত হন। আপনারা সবাই চলে গেলে ফুল সুন্দরীর বিয়ে যে ভেস্তে যাবে। আপনারা দয়া করে ফিরে আসুন। আর যতীনবাবুর নাক রাখবো, আমি কথা দিয়েছি। এখানে কি ঘটছে সব বলবো আপনাদের। আগে এই কুচক্রের মূল পাণ্ডাকে সবার সামনে আনি। বরুণবাবুর কথায় সবাই যেন হাঁ হয়ে গেল। একে তো ভুতুড়ে কাণ্ড, তার উপরে এইসব কথা। কারোর মুখ থেকে কথা সরল না আর। এমন সময় মণ্ডপের ভেতর থেকে ঘাড় ধরে শূন্যে ঝোলাতে ঝোলাতে সেই ফুল শার্ট পরা ছোকরাটিকে নিয়ে বেরোলো নব। তার চেহারা এখন বীভৎস। বিয়ে বাড়ির লাল নীল আলোতে যেন আরো বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে। তারপর বাবু নিজেই সব স্বীকার করে নেবে, নাকি নবকে বলবো ঘাড়টা মচাত করে মোটকে দিতে? পিসেমশাই, পিসেমশাই, আমাকে ভূতে খেলো, পিসেমশাই বাঁচাও। কি কি হচ্ছে বরুণ বাবু? আপনারা কারা? আপনিও কি ওরকম কিছু? আরে না মশাই, দেখছেন না দিব্যি আপনার মতো মানুষ। বলবো আপনাদের। আগে এই বদমাইশ বাটপাট্টার কথা শোনা যাক। নব, দিয়ে ব্যাটার ঘাড়। না না, বলছি বলছি, আমি আমি ওই তিনটে লোককে বায়না দিয়েছিলাম ফুলকির বিয়ের সব গয়না টাকা সমস্ত লুট করার জন্য। সব লুট করলেই যা টাকা উঠতো, আমার আমার সব দেনা মিটে যেত। জুয়া খেলে খেলে আমার গলা অবধি দেনা। ওপাড়ার কাটা জোগায় আমার চামড়া ছাড়িয়ে নেবে ধারের টাকা শোধ না করলে। কি সাংঘাতিক! তাই বলে তুই নিজের বোনের বিয়েতে ডাকাতি করতে যাচ্ছিলি রে হতভাগা? ছি 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 ছি। সকলেই এত ভীতিকর পরিস্থিতিতেও ঘৃণার চোখে দেখতে লাগলো ছোকরাটির দিকে। বরুণ বাবু, ওদের সরান, ফুলকির বিয়েটা মেটুক, তারপর না হয়। বরুণবাবুর ইশারায় গদা, নব আর গনসা নিজেদের আগের মূর্তি ধরল। সবাই ভয়ে কাঠ হয়ে থাকলেও বিয়েটা যাহক করে সমাধা হলো শেষ অবধি। রাতের কুয়াশায় যেন ঘন গাঢ় কোনো রহস্য লুকিয়ে আছে সেই শাপলাতলার মাঠে। সকালবেলা বর নতুন বউকে সাথে করে নিয়ে চলে গেল। সারা বাড়িতে কান্নাকাটির রোল পড়ার কথা, কিন্তু সবার মুখ যেন ভয়ে পাংশু। পুলিশ এসে ছোকরাটিকে আর 3 দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে গেল, যদিও একজন ততক্ষণে মৃত। নব, গনসা আর গদা মোটা কম্বলের আড়ালে তখন মণ্ডপের একদিকে জুবুথুবু হয়ে বসে আছে। মণ্ডপের সেদিকে আলো আঁধার, 3 জোড়া চোখ জল করছে সেখানে। বরুণবাবু থমথমে মুখে একটা টেবিলে বসে আছেন। এমনটা যে হবে তা তিনি দুঃস্বপ্নেও ভাবেননি। এমন সময় যতীনবাবু ভয়ে ভয়ে সেখানে এলেন। বারবার তিনি কম্বল জড়ানো 3 জনের দিকে দেখছেন আর রামনাম জপ করছেন। বরুণ বাবু, একবার খুলে বলবেন কি ব্যাপার? বরুণবাবু দীর্ঘশ্বাস ফেললেন একবার। তার গলা তখন যেন বুঝে এসেছে। সেই অবস্থাতেই বললেন, আমি এই ব্যবসা শুরু করি আজ থেকে 9 বছর আগে। সব ঠিক চলছিল। নব, গনসার রান্নার হাত
অতুলনীয়। গদা পাকা ড্রাইভার, আর আমি তাদের ম্যানেজার। একদিন পুরুলিয়াতে একটা বিয়ে বাড়ির কাজ ছেড়ে বাড়ি ফিরছি, হঠাৎ পিছন থেকে একটা লরি এসে আমাদের গাড়িটাকে পিষে দেয়। এই গদা হতভাগা ঠিক সময় আমাকে ঠেলে ফেলে দেয় গাড়ি থেকে। তিনজনেই চিড়ে চাপটা হয়, শরীরগুলো কেটে বের করতে হয় ওদের। তারপর 1 মাস পর ওদের আমি দেখি, যখন নতুন গাড়ি কিনে আবার ব্যবসায় নামা যায় কিনা ভাবছি, তখন খুব খুব ভয় পেয়েছিলাম জানেন তো। পরে বুঝেছিলাম ওরা আমার সোনার টুকরো ছেলে, আমায় একা ফেলে ইহলোক ত্যাগ করতে পারেনি। সেই থেকেই আবার ব্যবসা শুরু করি। আমিও ওদের মায়া কাটাতে পারি না, হোক না অশরীরী, তবুও তো আমার আপনজন। ওরা ছাড়া আমার দিনগুলো তো কেউ নেই। শেষ কথাগুলো বলতে বলতে বরুণবাবুর গলাটা বুঝে আসে। যতীনবাবুরও মনটা ভারাক্রান্ত হয়ে যায়। সত্যিই তো, এখন তো জীবন্ত মানুষই বিশ্বাসভঙ্গ করে আপনজনের পিঠে ছোড়া মারে। ওরা যখন মানুষ নয়, তখন ওদের ভয় পাওয়ার আর কোনো কারণই নেই। বলছি যে কারুর বিয়েতে যদি বরুণবাবুকে ডাকতে চাও রাঁধুনি হিসেবে, তবে আমাকে কমেন্ট করে জানাও। যাই হোক, আজকের গল্পে আমার সাথে ছিল অদেখা দৃশ্য আর চিলেকোঠা অ্যানিমেশন। আজকের গল্পটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।